কখনো আপনার সাথে কি এরকম হয়েছে যে আপনি একটা কেকের পিস খেতে চলেছেন আর ওর ভেতর থেকে একটা বাদ দিন, আমি আপনাদের ভয় দেখাতে চাই না, কিন্তু বলতে তো হবেই যে কি ঘটেছিল। একটা বার্থডে পার্টিতে ঘটেছিল এটা। একটা বাচ্চার জন্মদিন পালন করা হচ্ছিল আর কেকের ভেতর থেকে এক টুকরো হাড় পাওয়া গেছিল। রোহন, রোহন, এতে তো হাড় আছে। কেউ জেনে বুঝে হাড়ের টুকরো ঢুকিয়েছিল। ডক্টর সালুকে বলেছিলেন যে এগুলো কোনো ছোট বাচ্চার হাড়ের টুকরো। বাচ্চাদের হাড়? এই সব কটা হাড়গুলো কি একটাই বাচ্চার? আমরা ভয় পেয়ে গেছিলাম। আপনারা এপিসোডটা দেখুন। এরপর যা কিছু হয়েছে আমি আপনাদের বলতে পারবো না, কেননা সাংঘাতিক যন্ত্রণাদায়ক ঘটনা এটা। কি ব্যাপার, ভালো আছেন তো? হঠাৎ করে এত বড় রোহন, পার্টি অ্যারেঞ্জ করলেন? আচ্ছা, হাই, হাউ আর ইউ? ফাইন। পামেলা, যখন রোহনের প্রথম স্ত্রী মারা যায় একদম ভেঙে পড়েছিল, কিন্তু যখন তোমার সঙ্গে বিয়ে হলো, তুমি ওর আর ওর ছেলের জীবনে এলে, সব কিছু বদলে গেল। মা, আজ থেকে ও রোহনের ছেলে না, আমারও ছেলে। এটাই তো তোমার মহান গুণ। আই এম সো প্রাউড অফ ইউ। It's all part of our life. আর এই নীল, জানি না ওর কপালে কি আছে, কবে যে ওর বুদ্ধি হবে। মা, এইভাবে বলো না, কেননা ও তো বৌদিরই ছেলে। তাছাড়া রোহন আর নীলকে তো তুমি একভাবেই বড় করেছো। এবার কে কেমন হবে সেটা তো তার ভাগ্যের ওপর, তাই না? Excuse me. দেখো অর্ণব, এইভাবে রেগে মেগে নিজের পার্টনারের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। কিছু করো, কিছু করো। আমি লিখে দিতে পারি, রোহন তোমাকে তাড়াতাড়ি বিজনেস থেকে তাড়িয়ে পথে বসাবে। আমার ভাই, কিন্তু সৎ ভাই। ভালো করে চিনি আমি ওকে। নীল, তুমি আর শোধরাবে না। দিন রাত এইসব খেতে খেতে তুমি অধঃপথে চলে যাচ্ছ। রোহন, ইটস টাইম। Yeah, I am coming. Ashun, cake cutty. Everybody, your attention please. Excuse me, please come on. Thank you very much. আমার আনন্দে শামিল হওয়ার জন্য। আজকে আমার জীবনে একটা বিশেষ দিন। শুধু এই কারণে নয় যে আজকে আমার ছেলে সানির জন্মদিন, কিন্তু এই কারণেও যে আজকে আমি আমার কনস্ট্রাকশন কোম্পানি লঞ্চ করতে চলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, এই তো 9টা বেজে গেছে, আমার লাকি টাইম। সো উইদাউট এনি ডিলে লেটস গো অ্যাহেড অ্যান্ড কাট দ্য কেক। কই সানি, কাম অন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear রোহন, এটাতে তো হাড় আছে। দেখ দেখ, এর মধ্যেও হাড়। ও মাই গড, এটাতেও হাড় আছে। এক মিনিট, এক্সকিউজ মি। হ্যালো, হোয়াট? ফ্যাক্টরিতে চুরি হয়ে গেছে আর ম্যানেজার খুন? রোহন, রোহন, কি হলো? ফ্যাক্টরিতে চুরি হয়ে গেছে, কেউ আবার ম্যানেজারকে খুনও করে দিয়েছে। আমাকে যেতে হবে। এই স্টোর রুমের দরজা খোলা কেন? আর এসব যখন হচ্ছিল তুমি কি ঘুমিয়েছিলে? স্যার, আমি তো বুঝতেই পারিনি এসব কখন হয়েছে। আমি তো বাইরে ছিলাম। ম্যানেজার বাবু এলেন আর বললেন কিছু কাজ আছে। গেট আউট অফ মাই সাইট, গেট আউট। ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার বাবু। ও মাই গড, দাদা আমরা শেষ হয়ে গেলাম।
কোটি কোটি টাকার পেস্টিসাইড চুরি হয়ে গেছে, যেগুলো লন্ডন যাওয়ার কথা ছিল। এসব অর্ণব, আমরা শেষ হয়ে গেছি, কি করবো আমরা বুঝতে পারছি কেউ না। কি বলবে কি হয়েছে? প্রথমে পার্টিতে ঝামেলা হলো, কেকের মধ্যে হাড় পাওয়া গেল, আর তারপরে এখানে ম্যানেজারকে খুন করে দিল আর কনসাইনমেন্টটাও চুরি করে নিয়ে গেল। কত টাকা লস হয়েছে? এখানে একজন মারা গেছে আর তুমি লসের কথা জিজ্ঞেস করছো? কুল ডাউন রোহন, আমি শুধু এইটুকু বলতে চাইছি যে বাকি জিনিসপত্র ঠিক জায়গায় আছে কিনা দেখি। গিফট বক্স। রোহন, রোহন, দেখো গিফট বক্স। এই গিফট বক্সটা এটা কি আনিয়েছে? তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? এটা কি আমি আনিয়েছি নাকি? জানি না, বারবার তুমি কেন আমার দিকে ইঙ্গিত করো? আর তোমাদের ফ্যাক্টরি ম্যানেজার খুব সৎ লোক ছিলেন, তার জন্য তাকে প্রাণ দিতে হয়েছে তোমাদের ফ্যাক্টরি বাঁচানোর জন্যে। হ্যাঁ, আমাদের অনেক পুরনো লোক ছিল। অত রাত পর্যন্ত উনি ফ্যাক্টরির মধ্যে কি করছিলেন? হ্যাঁ, জানি না, আমরা তখন পার্টিতে ছিলাম। আচ্ছা, আমাকে তো একজন বলল যে তুমিই নাকি ওনাকে ফ্যাক্টরিতে পাঠিয়েছিলে। আমি? হ্যাঁ, তুমি। অর্ণব, তুমি ম্যানেজারকে ওখানে পাঠিয়েছিলে? আরে আমি কেন পাঠাবো? আমি তো তোমার সঙ্গেই ছিলাম। দেখুন, ঠিকঠাক না জেনে আপনি বাজে কথা বলবেন না প্লিজ। একটা লোকের প্রাণ চলে গেছে, বুঝেছো? আর তোমাদের ফ্যাক্টরি থেকে 200 কিলো বিষ উধাও। কতটা? 200 কিলো। আর সেই 200 কিলো দিয়ে আরো কম করে 10,000 জন মারা যেতে পারে। স্যার, আমরা পেস্টিসাইড বানাই পোকা মারার জন্য, মানুষকে নয়। মিস্টার রোহন, তোমার কি কাউকে সন্দেহ হয়? কিছু বিল্ডার্স আছে অফিসার, যারা আমাদের ফ্যাক্টরির পেছনে পড়ে রয়েছে। ওদের কাজ হতে পারে এটা। স্যার, যে দোকান থেকে কেক এসেছিল সেখানে আমি জিজ্ঞেস করেছি। ওখান থেকে বলল যে যে ছেলেটা ওনার বাড়িতে কেক নিয়ে গিয়েছিল ও চাকরি ছেড়ে পালিয়ে গেছে স্যার। কি? তাহলে ওর নাম অ্যাড্রেস তো আছে? না স্যার, কিছুই জানতে পারা যায়নি। নাও, এখন কি করে বোঝা যাবে ওই কেকের মধ্যে হাড় কে মিশিয়েছিল? তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? কি শালুকে আমি আসার আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছো? হ্যাঁ, আমি কাঁদছি না। তাহলে আবার কে কাঁদছে? উনি কাঁদছেন। সারিকা, কেন? তুমি আবার কিছু বলেছো নাকি? না, ও নিজে নিজেই কাঁদছে। আরে সারিকা, কি হয়েছে? কাঁদছো কেন? এই শালুকে তোমাকে কিছু বলেছে? না স্যার। তাহলে? স্যার, এখানে সমস্ত হাড়ি বাচ্চাদের। কি? এই সমস্ত হাড়গুলোই কি বাচ্চাদের হাড়? শালুকে, ও কি? হ্যাঁ বস, বাচ্চাদের হাড়। এই সবকটা হাড়গুলো কি একটাই বাচ্চার? না, আলাদা আলাদা বাচ্চাদের হাড়? হ্যাঁ, আলাদা আলাদা বাচ্চাদের, কারণ সব কটা হাড়ের ডিএনএ আলাদা আলাদা। বাচ্চাদের হাড় এইভাবে গিফট বক্সে পাঠালো? শুধু তাই নয় বস, সব বাচ্চাদের বয়স 9 বছরের কম। এতগুলো বাচ্চা মারা গেছে আর কেউ জানতেও পারলো না। মাই কিন্তু এবার জানা যেতে পারে অভিজিৎ। কিভাবে? সেটা এইভাবে, এর মধ্যে কয়েকটা হাড় পুড়ে যাওয়া। এ দেখো, এর মানে হলো কয়েকটা বাচ্চা পুড়ে মারা গেছে।
প্রথমে কোনো লোক কেকের মধ্যে বাচ্চাদের হাড় ভরে পাঠিয়ে দেয়, তারপরে ফ্যাক্টরিতে চুরি হয়, ওখানে একটা গিফট বক্স পাওয়া যায়, সেটার মধ্যেও বাচ্চাদের হাড়। তারপরে আবার ফ্যাক্টরির ম্যানেজার খুন হয়ে যায়। এই আচ্ছা সালুকে, এই ফ্যাক্টরির ম্যানেজারের ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ, আসুন। এ দেখুন বস, কেউ এর পিঠের মধ্যে এইভাবে ছোরা মেরেছে, ছোরা ভেতর পর্যন্ত ঢুকে গেছে, তাতেই ওর মৃত্যু হয়েছে। হ্যালো, কি? ওকে, কি হয়েছে স্যার? এটা হওয়াই বাকি ছিল। কেউ একজন রোহনের পুরো পরিবারকে বিষ দিয়েছে। আমি ভাবতেই পারিনি ব্যাপারটা এতদূর পৌঁছে যাবে। আমি এখন কি করব? আবার এইরকম কিছু আমার সঙ্গেও ঘটে যাবে না তো? মিস্টার অরুণ, এটা হঠাৎ করে কি হলো রোহনের ফ্যামিলির সঙ্গে? খুব ভালো হয়েছে স্যার আপনি এসেছেন। রোহন ছাড়া বাকি সকলেই অসুস্থ হয়ে গেছে স্যার। মানে রোহনকে বিষ দেওয়া হয়নি? না স্যার, তখন রোহন বাড়িতেই ছিল না যখন এসব হয়েছে। বাড়িতে ছিল না? স্যার, যখন দেবযানী আন্টি পামেলা নীলকে নিয়ে এখানে আসি, তখন একজন ওয়ার্ড বয় রোহনের জন্য এটা নিয়ে আসে, রোহনকে দিতে। কাগজের টুকরো? যখন নিয়ে এসেছিল তখন ছেঁড়া ছিল না, একটা কার্ড ছিল, কিন্তু কিন্তু ওটা দেখেই রোহন ভীষণ রেগে গেছিল। একে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েছে, তারপর এইসব কেউ পাঠিয়েছে। কে পাঠাতে পারে এটা? আর এতে কি ছিল? জানি না স্যার কি। সব টুকরোগুলোকে জুড়ে দেখতে হবে বস। দেবযানী ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি। এখন কেমন আছেন আপনি? গলাটা এখনো খুব জ্বালা করছে। আচ্ছা, বিষটা ছিল কিসের মধ্যে? আপনারা কিছু খেয়েছিলেন? আসলে সকালে জল খাবার খেয়েছিলাম, সেটা তো ঠিকই ছিল। মনে হয় জলে কোনো গন্ডগোল ছিল, কারণ জলটা খেতেই নীল বমি করতে শুরু করে, আর তারপরে আমি আর পামেলাও বমি করতে শুরু করি। জল খাবার পর আপনি আর পামেলাও কি সে সময় জল খেয়েছিলেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তার মানেটা হলো এই যে বিষটা জলের মধ্যে ছিল। বিবেক, ফ্রেডরিক্স, ওনাদের বাড়িতে গিয়ে জলের স্যাম্পল নিয়ে এসো, আর খাবার জলের পুরো সাপ্লাইটাকে চেক করো। ওকে? এই কেসটা তো আরো ডেঞ্জারাস হয়ে উঠছে। বস, জলে বিষ আছে। বিষ আছে? বিষ? প্রথমে আমার এটা ভেবে অবাক লাগছিল যে অর্ণবর পার্টনার রোহনের দুর্নাম কেন করছিল। এবার একটা কথা বুঝতে পারছি যে বাড়ির সমস্ত লোককে বিষ খাওয়ানো হলো, কিন্তু রোহনকে নয়। স্যার, হ্যাঁ, এই দেখুন, হয়ে গেছে। এটা তো একটা বাংলো। রোহন এটা দেখে এত ভয় কেন পেল? এটা কি লেখা আছে? এটা OR1909। এটা দেখেই ও ভয় পেয়েছিল, কিন্তু আসলে ব্যাপারটা কি? প্রথমে বাচ্চাদের হাড়, তারপরে এই কার্ডটা, এসব পাঠাচ্ছেটা কে? স্যার, আরেকটা জিনিস, এই দেখুন, গেট ওয়েল সুন। হ্যালো, তো তুমি বলছো তোমার সাহেব বাড়িতে একাই ছিলেন? হ্যাঁ বাবু। আচ্ছা, তুমি কোথায় ছিলে? বাবু, আমি তো দুপুরবেলা বাড়ি চলে যাই। আচ্ছা, আর ওনার
ফ্যামিলির বাকিরা কোথায় রয়েছে? ওরা সবাই কেরালায় গেছে। তুমি বাড়ি চলে গেছিলে আর ফ্যামিলির বাকিরা কেরালাতে রয়েছে। এটা দেখেছো? লিকার? ওয়াইন এটা। ওয়াইন? হ্যাঁ, গ্লাস তো ওয়াইনেরই, ভাবলাম ওয়াইনই হবে। এ কি একাই খাচ্ছিল নাকি? তাই তো মনে হচ্ছে, অন্য কোনো গ্লাস তো দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে ওয়াইনের বোতলটা গেল কোথায়? এখানে কোনো বোতল দেখতে পেয়েছো ওয়াইনের? বাবু, বাড়িতে কোনো বোতল নেই। ফ্রেডি, এখানকার সব ঘরগুলো দেখো তো, কোনো ওয়াইনের বোতল পাও কিনা। স্যার, এ আবার ওয়াইন খেয়ে মারা যায়নি তো? বলা যাচ্ছে না, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু কোথাও কোনো আঘাত লাগার চিহ্ন তো পাচ্ছি না। নেই, গলাতেও কোনো দাগ নেই, গলা টেপা হয়নি। কোনো মারামারির চিহ্নও পাচ্ছি না, ঘরও সাজানো। কি হলো ফ্রেডি? আমি হাত লাগাবো না স্যার, আমি হাত লাগাবো না স্যার। ঠিক সেরকম বক্স স্যার, যেরকম আগে পাওয়া গেছিল। বলেছিলাম না। আরো কয়েকটা হাড়। আবার সেই হাড়। বুঝতে পারছি না হাড়গুলো কোত্থেকে যে জোগাড় করছে আর গিফট বক্সের মধ্যে ঢোকাচ্ছে। এর মানেটা কি জানো ফ্রেডরিক্স? হ্যাঁ স্যার। কি? এর মানে হলো কিছু লোক আরো মারা গেছে, হয়তো হয়তো পুড়ে মৃত্যু হয়েছে। আর স্যার, যারা মারা গেছে তাদের সঙ্গে অর্ণবের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, সেজন্যই অর্ণব মারা গেছে। স্যার, আমার মনে হয় অর্ণব যেহেতু এই বাংলোর স্কেচটা আমাদের দিয়েছিল, ওকেও মেরে দেওয়া হয়েছে। দেখি তো ওই স্কেচটা। একটা বাংলো, তার মধ্যে লেখা আছে OR 1909। হয়তো এই বাংলোটা 1909 তৈরি হয়েছে। স্যার, এই বাংলোটা আছে, হাড়গোড় রয়েছে, বাচ্চাদের পুড়ে যাওয়া হাড়গোড়। আমার তো মনে হয় বাংলোতে আগুন লেগেছিল, আর যে বাচ্চাগুলো ওই বাংলোর মধ্যে থাকতো ওরা ওখানে আগুনে পুড়ে মারা যায়। আর স্যার, ওয়ার মানে হচ্ছে অরফানেজ, অনাথ আশ্রম। স্যার, আগুন বোধহয় 3 বছর আগে লেগেছিল, হাড়গুলো 3 বছরের পুরনো। অভিজিৎ, একটা কাজ করো, একটা নাম্বার ডায়াল করো, 0129555 925। হ্যাঁ, এটা একটা এনজিওর নাম্বার। এরা শিশুদের সমস্যা আর শিশু সুরক্ষার কাজ করে। রিং হচ্ছে স্যার। হ্যাঁ ফটিক, প্রদ্যুমান বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমার একটা কাজ আছে। দেখো তো তোমার কিছু মনে পড়ে কিনা। 2-3 বছর আগে একটা বাংলোতে আগুন লেগেছিল। আরে তুমি আগে আমার পুরো কথাটা শোনো। দেখো, 2-3 বছর আগে একটা অনাথ আশ্রমে আগুন লেগেছিল, আর ওই অনাথ আশ্রমে অনেকগুলো বাচ্চা থাকতো। হ্যাঁ, লেগেছিল কোথায়? সেন্টারাকিতে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই সেন্টারাকি তো সেই জায়গাটাই যেখানে অর্ণব আর রোহনের ফ্যাক্টরি রয়েছে। স্যার, ওই জায়গাতেই তো ম্যানেজারের খুন হয়েছিল, আর ওখান থেকে এই পেস্টিসাইড চুরিও হয়েছিল। তার মানে হলো আগে ওই জায়গাটায় এই বাংলোটা ছিল, মানে এই অনাথ আশ্রমটা। তারপরে ওই অনাথ আশ্রমটায় আগুন লাগে, আর ওই জায়গাটাই এখন এই ফ্যাক্টরিটা। আর যেই হাড়গুলো পাওয়া গেছে, এই হাড়গুলো হয়তো সেই বাচ্চাগুলোর যারা ওই আগুনে পুড়ে মারা গেছে। স্যার, কেউ বদলা নিচ্ছে। ফটিক আমাকে এটাও বলল যে ওই অনাথ আশ্রমটা দেখাশোনা করতো, ও পুড়ে গেলেও ওখান থেকে বেঁচে যায়, আর ও মহানন্দা গ্রামে থাকে। স্যার, হতে পারে এই লোকটা এসব করছে। বিবেক স্যার, ওই লোকটাকে ধরো আর এখানে নিয়ে এসো।
জানতে হবে অর্ণবকে কিভাবে খুন করা হয়েছে। আরে খেও না, তোমাকে আমাদের দরকার আছে। আরে তুমিও না। আচ্ছা এবার বলো, ওয়াইনের মধ্যে কোনো বিষ পেলে? হ্যাঁ, এতে বিষ আছে, পোকা মারার বিষ। পেস্টিসাইড? আগে হ্যাঁ, পেস্টিসাইড। রোহনের বাড়ির জলে যে বিষ ছিল, ওই বিষ আছে এখানে। ও গড, তাহলে তার মানে হলো ওই একটাই লোক এই সমস্ত কাজ করছে। ওই ফ্যাক্টরি থেকে বিষ চুরি করেছে আর মিশিয়েছেও ওই। ওয়াইনের অ্যাড্রেস খুঁজছেন? হ্যাঁ, আমাকে তো খুঁজতেই হবে না। আপনারা তো লাশের পাশ থেকে ওয়াইনের বোতলটা আনেননি। এ দেখুন টাইট্রিক অ্যাসিডিটি 5.69 গ্রাম পার লিটার, পিএইচ 3.72 আর অ্যালকোহল কন্টেন্ট 13.1%। গ্রেট, দারুণ ব্যাপার। আরে তোমার আনন্দের কথা আমাদেরও কিছু বলো, আমাদেরও আনন্দ পেতে দাও। এক মিনিট, এক্সকিউজ মি প্লিজ। আরে কি হলো, পড়াশোনা ভুলে গেলে নাকি? পড়াশোনা ভুলে যায়নি, আমি এই ওয়াইনের হিস্ট্রিটা জানার চেষ্টা করছি। কেমিক্যাল কম্পোজিশন আমরা পেয়ে গেছি, এবার এর হিস্ট্রিটা জানতে হবে। এই তো পেয়ে গেছি বস, এটা 15-20 বছরের পুরনো ওয়াইন, ককেট। ককেট নাম এই ওয়াইনের। কার নাম্বার এটা? হ্যালো, ইয়েস, পীযূষ? কে পীযূষ? ও, অর্ণবের ছেলে। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলতে চাও? নমস্কার বাবু। পীযূষ, হ্যাঁ স্যার। বসো বসো। পীযূষ, সেদিন তুমি কোথায় ছিলে যেদিন তোমার বাবা খুন হয়েছিলেন? স্যার, আমার মায়ের প্যারালাইটিক অ্যাটাক হয়েছিল, আমি ওনার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করানোর জন্য কেরালায় গিয়েছিলাম। মা কি জানেন যে তোমার বাবার? আমি ওনাকে কিভাবে বলবো স্যার? ওকে, কোনো ব্যাপার না। তুমি কি এটা জানো যে তোমার বাবার মৃত্যু বিষের জন্য হয়েছে? কেউ ওনার ওয়াইনে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব স্যার? আমার বাবা তো ওয়াইন খেতেনই না। খেতেন না? মানে মাঝে মধ্যে খেতেন, 5-6 মাসের মধ্যে কখনো সখনো হয়তো মানে খেতেন। হলো স্যার, ওয়াইন কিন্তু উনি খেতেন, কিন্তু বাড়িতে ওয়াইন এলো কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে যে ওয়াইনটা বাড়ির ভিতরে ছিল না। তার মানে সেদিন অর্ণবের সঙ্গে যেই ছিল সে ওয়াইন নিয়ে আসে আর তাতে বিষ মিশিয়ে আনে। আর স্যার, যাওয়ার সময় ওই লোকটা ওয়াইনের বোতলটা নিয়ে চলে যায়, সেই জন্যই ওই বোতলটা আমরা পাইনি। কে হতে পারে? রোহন আর অর্ণবকে চেনো তুমি? হ্যাঁ, আমি চিনি। ওদের জমির দরকার ছিল, তারপর হঠাৎ করে এখানে আগুন লেগে গেল, তাতে অনেক বাচ্চা পুড়ে মারা গেল। আগুনটা লেগেছিল কি করে? জানি না। তারপর আমি আর কিছু বাচ্চা বেঁচে গেলাম। তো এখন আপনি খুন করছেন, বদলা নিচ্ছেন, বাচ্চাদের হাড় পাঠাচ্ছেন বক্সের ভেতর ঢুকিয়ে? বলো, উত্তর দাও। ওকে কিছুক্ষণের জন্য বাইরে পাঠাও। কেন? আগে তো যেতে বলো, বাইরে যেতে বলো। বিবেক, তুমি বাইরে স্যার, যাও আমি কিছুক্ষণের জন্য, যাও। ওকে। চলে গেছে, বলো। দয়া, আমি তোমাকে দেখার পরেই চিনতে পেরেছি। কি? আমি তোমার দূর সম্পর্কের আত্মীয়। আপনি আমার আত্মীয়? হ্যাঁ। মা বাবার মুখ মনে করতে পারি না, আর আপনি আমার আত্মীয়?
বিবেক, যদি আমি কোনোভাবে বুঝতে পারি তুমি মিথ্যে কথা বলছো, তাহলে আমার থেকে খারাপ লোক কেউ হবে না। আমি মিথ্যে বলছি না স্যার। সত্যিও তো বলছো না তুমি, আর সত্যিকে গোপন রাখার মানেই হলো মিথ্যে। ব্যাপারটা সেরকম নয় স্যার। তাহলে কি ব্যাপার? বিবেক, আমি অপেক্ষা করছি। সব থেকে বড় জিনিস করলে বিবেক, বন্ধুত্ব না সিআইডি? না মানে সিআইডি। গুড। তাহলে এবার বলো কি হয়েছিল ওখানে? স্যার ওখানে একটা লোক ছিল স্যার, আর ওনার মুখটা পুরো পোড়া ছিল স্যার। ওর মুখটা পোড়া ছিল? ইয়েস স্যার, একেবারে পুরোটাই। তারপর কি হলো? স্যার দয়া স্যার যখন জানতে পারলো যে এই লোকটা এইসব কাজ করছে, স্যার তখন বললো আমি তোমাকে অ্যারেস্ট করব। হ্যাঁ, কিন্তু ওকে তো অ্যারেস্টও করেনি। কেন? আসলে জানি না স্যার। তুমি ওখানে ছিলে, তারপরে তুমি কেন জানো না? ওই লোকটা দয়া স্যারকে বললো যে আমাকে বাইরে পাঠিয়ে দিতে, আর তারপরে দয়া স্যার আমাকে বাইরে পাঠিয়ে দিল। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে? স্যার প্লিজ স্যার, এরপরে আমাকে আর জিজ্ঞেস করবেন না কিছু, আমি কিচ্ছু বলতে পারবো না। বিবেক, স্যার ওই লোকটা আমার আত্মীয় স্যার। সরি স্যার, আমি বলতে চাইছিলাম না, কিন্তু এসিপি স্যার আমার গলাটা টিপে ধরলেন, আর আমি বলে দিলাম, তাই না? স্যার আমি বলতে চাইনি এরকম নয়, কিন্তু কোনো ব্যাপার নয় বিবেক, তোমার কোনো দোষ নেই। দয়া, ওর দোষ একটাই, ও একজন সিআইডি অফিসার, আর সিআইডি অফিসার কখনো মিথ্যে কথা বলে না। আমিও মিথ্যে বলছি না স্যার। মিথ্যে? এমন একটা লোক যে খুন করাচ্ছে, যে গিফটের প্যাকেটের মধ্যে বাচ্চাদের হাড় ভরে পাঠাচ্ছে, ওকে তুমি ছেড়ে দিলে, আর তুমি এখন বলছো যে তুমি মিথ্যে বলছো না? না স্যার, সত্যি আমি মিথ্যে বলছি না। হ্যাঁ, তোমার শরীরে তো ওই আত্মীয়ের রক্তই বইছে, তাই না? রক্তের সম্পর্ক ওই রক্তের থেকেও বেশি ঘন হয় যেটা ওই লাশগুলোর শরীর থেকে বেরিয়েছিল। আমি কি বলবো স্যার, আমি দয়া, আমাদের কাজ হলো খুনিকে ধরা। সে যদি নিজের বাবাও হয় তাও ধরতে হবে। স্যার আমার মনে হয়েছিল ও কিচ্ছু করেনি, তাই আমাকে ছেড়ে দিয়েছি, না হলে স্যার আপনি তো জানেনই যে আমার বাবা মা নেই স্যার, আর এত দূর সম্পর্কের আমার কোনো রিলেটিভ বেরিয়ে আসবে আমি ভাবিও নি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আর একটা স্বপ্ন দেখো। অভিজিৎ, যাও গিয়ে ওই লোকটাকে ধরে নিয়ে এসো। না স্যার, স্যার ওর অবস্থা ভালো নয় স্যার, ওই এই পর্যন্ত আস্তে আস্তে মরে যাবে স্যার ও। কোনো ব্যাপার না, যাও অভিজিৎ। স্যার প্লিজ অভিজিৎকে পাঠাবেন না স্যার। কেন? আমি যাব স্যার। আবার ওকে ছেড়ে দেওয়ার জন্য? না স্যার, আমি গ্রেপ্তার করব ওকে, কিন্তু স্যার যদি আপনি আমার উপরে ভরসা করেন তো তাহলে স্যার আমি যেটা বলছি আপনাকে এটা বিশ্বাস করুন স্যার, এটাই সত্যি কথা। সত্যিটা কি দয়া? স্যার ও কিছু করেনি স্যার। তাহলে বলো কি বলেছে তোমাকে? স্যার ও আমাকে বলেছে যে অনাথ আশ্রমে যে আগুন লেগেছিল সেখান থেকে 3টে বাচ্চা বেঁচে গেছিল স্যার। ওই বাচ্চাগুলো এখন কোথায়? স্যার ও আমাকে 3 জন লোকের নাম দিয়েছে, যেখানে যেখানে ও বাচ্চাগুলো দিয়েছে ওই 3টে বাচ্চাই আলাদা আলাদা পরিবারের সাথে বড় হচ্ছে স্যার। তাহলে ওই বাচ্চাগুলোর খোঁজ না। শুনেছি নাকি আপনার সন্তানকে আপনি অ্যাডপ্ট করেছেন? হ্যাঁ। তো এই এগ্রিমেন্ট পেপারস কোন অফিসে সাইন করেছিলেন? আগে বাল্য প্রেরণার অফিসে। বাল্য প্রেরণা? স্যার একটা কথা ছিল, ওর প্রতি বার্থডেতে একটা করে কার্ড আসে, এই যে এই দেখুন। OR1909। আমাদের কোনো বাচ্চা ছিল না, তাই ওকেই আমরা দত্তক নিয়েছিলাম। তো কোন হসপিটাল থেকে নিয়েছিলেন? আগে গৌরব সঞ্জীবনী হসপিটাল। গৌরব সঞ্জীবনী হসপিটাল? হ্যালো, সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ। আমি ডক্টর শিবাংশ। হ্যালো ডক্টর, আমরা সেই আগুনে পুড়ে যাওয়া লোকেদের ব্যাপারে জানতে এসেছি। হঠাৎ করে এত বছর পরে। আচ্ছা ওই আগুনের থেকে কেউ কি বেঁচে গিয়েছিল?
আমরা শুধু 3টে বাচ্চাকেই বাঁচাতে পেরেছিলাম। আর বড়দের মধ্যে থেকে কেউ মানে কোনো স্টাফ মেম্বার বা অন্য কেউ? কেয়ারটেকার দমন তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু মেট্রন বেচারি খুব খারাপভাবে পুড়ে গিয়েছিল। ওনার পুরো মুখটাই পুড়ে গিয়েছিল। মুখ পুড়ে গেছিল? হ্যাঁ। কি নাম ছিল ওনার? নামটা তো আমার মনে নেই। যেহেতু ওনার পুরো মুখটা পুড়ে গিয়েছিল, তাই আমি ওনাকে সিঙ্গাপুর যাওয়ার কথা বলেছিলাম। আপনাদের রেকর্ডে হয়তো ওনার কোনো ছবি থাকতে পারে বা আইডেন্টিটি কার্ড। সব কিছু পুড়ে গিয়েছিল ওই আগুনে, জামা কাপড় পর্যন্ত। হ্যাঁ, কিন্তু কিছু কেস ফটো আর এক্স-রে রিপোর্ট পড়ে আছে। গুড আফটারনুন অফিসার্স। গুড আফটারনুন মিস্টার রডরিক্স। জেডি বলল যে আপনারা এসে গেছেন। ওয়াইন কোথায়? এই হচ্ছে সেই রেড ওয়াইন। আমাদের ফরেনসিক ডক্টর বলেছেন যে এটা ফ্রেঞ্চ ওয়াইন, পকেট। কেউ একজন এই ওয়াইনে বিষ মিশিয়ে একটা লোককে খাইয়ে দিয়েছিল। আর ও মরে গেল? আগে হ্যাঁ। খুব খারাপ, খুব খারাপ ব্যাপার। এটা তো ওয়াইনের ক্ষেত্রে খুব বড় রকমের ইনসাল্ট যে কেউ ওয়াইন খেয়ে মারা গেল। জেডি স্যার, সেলফ থেকে ফ্রেঞ্চ ওয়াইনের ডাইরেক্টরিটা নিয়ে এসো। হ্যাঁ স্যার। মিস্টার রডরিক্স, ডোন্ট ওয়ারি অফিসার, খাবো না। ডেলিসিয়াস। স্যার, আপনাদের কেমিক্যাল অ্যানালিসিস ঠিকই আছে অফিসার। এটা আসলে ফ্রেঞ্চ ওয়াইন ককেট। এত স্ট্রং ফ্লেভারের কালার আসতে 10 বছর সময় লেগে যায়। আর এত স্ট্রং চকলেট ফ্লেভার সবাই পছন্দও করে না। আরেকটা ব্যাপার, আপনারা এটা একটা দোকানেই পাবেন। কোথায়? বিনুর দোকানে। আমার হাউস ওয়ার্মিং পার্টি ছিল 5 বছরের মধ্যেই প্রথমবার। বিনু বিনু তুমি পুরো পার্টিটাই খারাপ করে দিলে। ম্যাডাম, আমার দোকানে সবচেয়ে ভালো ওয়াইনটাই আপনার কাছে পাঠিয়েছিলাম। ভালো? ঘোড়ার ডিম ভালো। আমি তোমাকে ফ্রেঞ্চ ওয়াইন আনাতে বলেছিলাম আর তুমি রুমানিয়ান এনে দিলে। ম্যাডাম, রুমানিয়ার ওয়াইনও খুব দামি। আপনি যদি চান তাহলে টাকা ফেরত দিয়ে দিতে পারি। টাকা ফেরত দেবে? ওই ওয়াইনগুলো তোরা সবাই খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে? তাও উল্টোপাল্টা বলছেন। লিসেন, ডোন্ট লাভ। এরপর যদি এরকম করেছে না তবে দেখো ভুল করবে এবার। কথা আমার মাথা খারাপ হয়ে গেছিল যে ওয়াইন শপটা খুলেছিলাম। যদি এরকম আর 2-4 জন কাস্টমারকে পেয়ে যায় না, হয়ে গেল তাহলে। মিস্টার বিনু। ইয়েস। দেখুন, আপনারা এটা বলবেন না তো যে কমপ্লেন করতে এসেছেন? একবার দেখুন তো, আপনি এই ওয়াইন বিক্রি করেছেন? এত ছোট একটা বোতলে কোথা থেকে ওয়াইন নিয়ে এসেছেন? ভিনটেজ ককেট। সারা শহরে এই ওয়াইনটা আমার দোকানেই পাওয়া যায়। আপনারা খেয়ে দেখেছেন? যে খেয়েছে সে উপরে চলে গেছে। ওয়াইন খেয়ে মারা গেছে? আগে হ্যাঁ। না না, এটা হতে পারে না। আমার দোকানের ওয়াইন খেয়ে কেউ মারা যাবে? আচ্ছা, আপনারা কারা বলুন তো? সিআইডি। সিআইডি? আমরা এটা জানতে চাইছি যে আপনার এখান থেকে এই ওয়াইন কে কিনেছে। কে সে? 23শে জানুয়ারি শেষ বোতলটা বিক্রি করেছিলাম আমি। 23শে জানুয়ারি? অর্ণবের খুনও সেদিনই হয়েছিল। কে কিনেছিল এই বটলটা? স্যার, এই দেখুন প্লিজ। তাহলে এই সে। দয়া, গোটা কেসটাই তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই মেরেছে অর্ণবকে। সালুকে, যদি এই দুটো অংশের মাঝখানের অংশটা পেয়ে যেতাম না, তাহলে কাজ হয়ে যেত। আরে সব কিছু পাওয়া যাবে, একটু ধৈর্য তো ধরো। সময় চলে যাচ্ছে সালুকে। আরে ভাই, পুরো কপিটা পাওয়া গেলে ভালো হতো, কাজ সহজ হয়ে যেত, ফটাফট হয়ে যেত। আরে লাস্টটা পাওয়া গেলে তবে না। দেখো, আমরা একজন জীবিত মহিলাকে খুঁজছি। স্যার, হ্যাঁ, এই দেখুন প্রথম পোর্শনটা হয়ে গেছে। ওয়ান্ডারফুল সারিকা, ওয়ান্ডারফুল। দেখলে তো সালুকে, সারিকা কাজটা করে দিয়েছে। এই দেখুন হয়ে গেছে। মাই গড, তাহলে এই সে। স্যার। হ্যাঁ স্যার, ওয়াইন শপ পাওয়া গেছে। ওয়াইন শপ পেয়ে গেছো? হ্যাঁ স্যার। আর যে ওই দোকান থেকে দামি ওয়াইনটা কিনেছিল সে কোনো পুরুষ নয়, সে একজন মহিলা। স্যার, আপনি জানলেন কি করে? এইটা দেখো, পামেলা। ইয়েস স্যার, পামেলা। এই ওই ওয়াইনটা পাঠিয়েছিল অর্ণবের বাড়িতে বিষ মিশিয়ে। অভিজিৎ, এই পামেলা ওই অনাথ আশ্রমের মেট্রন ছিল। আগুন লাগার সময় ওর পুরো মুখটা পুড়ে যায়, আর তারপরে ওর পুরো মুখটা প্লাস্টিক সার্জারি করায়। আর তারপরে ও রোহনের বাড়িতে যায় প্রতিশোধ নিতে। এই মেয়েটা রোহনকে মেরে ফেলার আগেই
আমাদের রোহনকে বাঁচাতে। ওটাই তো ওর সাপোর্ট। দেবযানী দেবী, ও সিআইডি, আবার কি হয়েছে? হয়নি, হতে চলেছে। আপনার বৌমা প্যামেলা কোথায়? কেন, কি করেছে আমার বৌমা? আপনার বৌমার ব্যাপারে আপনি কিছু জানেন? কে ও কোথা থেকে এসছে? ছোটবেলায় ওর বাবা মা মারা গেছে, অনাথ ও। আগে না, ও কোনো অনাথ টনাথ নয়। আপনাদের সঙ্গে যা কিছু দুর্ঘটনা ঘটছে সবই পামেলাই ঘটাচ্ছে। এবার রোহনের জীবন সংকটে। কি বলছেন কি আপনারা? এটা কি করে হতে পারে? কি হয়েছে মা? নীল দেখ তো, নীল দেখ ওরা সব কি বলছেন। আরে ওনারা বলছেন এই সব কিছুর পিছনে পামেলার হাত আছে। কি? ও নাকি রোহনকে মেরে ফেলবে। আরে কি করে হতে পারে? ফোন কর, ফোন কর রোহনকে। ফোন করো। আছে কোথায় ওরা? পামেলা বৌদি তো রোহন দাদার সাথে কোন এক কোল্ডে জমে গেছে, লোহা নদী গ্রামে। লোহা নদী গ্রাম? এটা তো সেই জায়গায় যেখানে দামনের কটেজ রয়েছে। দয়া, তাড়াতাড়ি চলো। পামেলা, তুমি এত রাতে আমাকে কোথায় নিয়ে এলে? হ্যাঁ, আরে এখানেই তো ওই ওল্ড এজ হোম আছে যেটার ব্যাপারে আমি তোমায় বলেছিলাম, মনে আছে? এবার একটা কাজ করো, এটা নিয়ে যাও আর ভেতরে দিয়ে দাও। রাইট ম্যাডাম, যেমন আপনি বলবেন। আই উইল জাস্ট বি ব্যাক। ওকে। এক্সকিউজ মি, শুনছেন? শুনছেন? আপনি ঠিক আছেন তো? ছাড় 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 পামেলা, ছাড় ছাড় বলছি, ছাড় পামেলা, পামেলা। এসব আমারই দোষে হয়েছে বস। আমার প্রথমেই বোঝা উচিত ছিল। দয়া, যা হওয়ার হয়ে গেছে। আমাদের কোনোভাবে প্যামেলাকে আটকাতে হবে, রোহনকে বাঁচাতে হবে। পামেলা, পামেলা, আরে এই কি করলে তুমি? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি অরফানেজ জ্বালিয়েছিলে, তোমাকেও পুড়তে হবে। না 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 পামেলা, না না না, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। পামেলা, 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 কি করছো? তোমাকে কি? পুড়তেই হবে। ব্যাস, প্যামেলা দেবী। ও আমাকে মারতে চাইছিল, ওর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। যেদিন তুমি ওই অরফানেজ জ্বালিয়েছো, আপনারা জানেন ওখানে কতগুলো নিষ্পাপ বাচ্চা ছিল যারা মারা গেছে? জানেন ওর বাবা ওই জমিটা দান করেছিল, আর ও ওতে ফ্যাক্টরি বানিয়ে নিল। জমি পেল না, জমি পেল না বলে আগুন লাগিয়ে দিল। কিন্তু প্যামেলা, তুমি ফ্যাক্টরি ম্যানেজারকে খুন করেছো, অর্ণবকে বিষ খাইয়েছো, আর এখন তৃতীয় খুনটা করতে যাচ্ছিলে। আমাদের তোমাকে গ্রেপ্তার করতেই হবে। তুমি তো শাস্তি পাবেই, কিন্তু রোহন, যতটা ঘৃণ্য কাজ তুমি করেছো সেজন্য তুমি এখানে তো কি, ওখানে গিয়েও ক্ষমা পাবে না। আপনি কখনো হাওয়ায় ঝুলন্ত লাশ দেখেছেন? হাওয়ায় ঝুলন্ত, আর তাও 7 তলায়। ভাবুন একবার, 7 তলায় উঠে গ্রিলে আটকে একটা লোক মারা যায়। আমরা এইসবই ভাবছিলাম, আর যেটা হয়ে এসেছে, ডক্টর সালুকে এমন একটা বোমা ফাটালেন যে আমাদের মাথা ঘুরে গেল। উনি আমাদের এটা বললেন যে যখন ওই লোকটা ওখানে গিয়ে পৌঁছায় তখন কেউ, আপনারা নিজেরাই দেখে নিন।
কে জানে যে জয়বীরু কোথায় এখন। সব সময় লেট করে। কি ভাই, সব সময় লেট করিস? আরে ভাই ট্রাফিক ছিল ভাই। কোনো কাজ ঠিক করে করিস না। যেটা বলেছিলাম সেটা এনেছিস? কিন্তু পার্টিতে বাইনাকুলার কি কাজে লাগবে? আরে এত প্রশ্ন করিস না। দেখ, ওই যে সামনের বিল্ডিং এর 3 নম্বর জানলাটা দেখা যাচ্ছে না, ওখানে অ্যাক্ট্রেস নাতাশা থাকে। আরে ওই অ্যাক্ট্রেস নাতাশা, যার কিছুদিন আগে একটা হিট রিমিক্স অ্যালবাম বেরোলো। হ্যাঁ, আর এই ছাদের ওপর থেকে ওর ফ্ল্যাটটা পুরো দেখা যায়। এটা দিয়ে দেখ কিন্তু ভাই একবার। এইভাবে কারোর বাড়িতে উকিঝুঁকি মারাটা ঠিক নয়। দিস ইজ নট রাইট ইয়ার। আরে চুপ কর ভাই, কি বলছিস তুই? একবার দেখ আগে। দেখতে পেলি কিছু? হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ? কিন্তু এই মাঝখানে কি আসছে? মাঝখানে আরে কি হ্যাঁ। বলছো কি? এই দেখ। না না, কই দেখি। সেরকম কোনো ব্যাপারই না। দেখে তো মনে হচ্ছে কেউ ঝুলে আছে। ঝুলে আছে? ও মাই গড, এটা তো একটা লাশ। কি হলো বিবেক? ও স্যার, কোথায় লেগেছে? না স্যার লাগেনি, অ্যাকচুয়ালি আমি গানের প্র্যাকটিস করছিলাম স্যার। গান গাওয়ার প্র্যাকটিস? ইয়েস স্যার। আজ এসিপি সাহেব কি আসবেন না, নাকি সিআইডি ছেড়ে দেবে ভেবেছো? না স্যার, অ্যাকচুয়ালি স্যার টেলিভিশনে আজকাল এত গানের কম্পিটিশন হচ্ছে যে সবাই সিঙ্গারই হতে চাইছে, তাই আমি ভাবলাম যে আমিও একটু চেষ্টা করে দেখি। কথা তো তুমি একদম ঠিক বলেছো বিবেক, আমিও ট্রাই করে দেখি একবার। এই হাতিটা চেঁচাচ্ছে কেন? কি ব্যাপার ভাই, সামনের ইন্ডিয়ান আইডলের প্রস্তুতি হচ্ছে, যখন গাইছই তখন একটু সুরে গাও। হ্যাঁ স্যার, ওই বিবেক কোথায় গেল? বিবেক বসে কাজ করছে ফ্রেডরিক্স। স্যার আমি আসলে ফ্রেডি স্যারকে এটা বলেও ছিলাম যে এটা প্র্যাকটিস করার জায়গাই নয়, তবুও উনি বললেন যে আমি প্র্যাকটিস করেই ছাড়বো, তাই স্যার। হ্যালো, লাশ হাওয়ায় ঝুলন্ত? হ্যাঁ ডিসিপি স্যার। স্যার না, কি উপরে আটকে রয়েছে? ও স্যার, স্যার আই উইল গেট ব্যাক টু ইউ, জাস্ট হোল্ড অন প্লিজ। হ্যাঁ আমরা পৌঁছেছি। স্যার বলছে যে লাশ হাওয়ায় মানে উপরে আটকে রয়েছে। তোমরা গিয়ে দেখো, আমি একটু ডিসিপি স্যারের সঙ্গে কথা বলে নিই। স্যার তাড়াতাড়ি যাও। কেমন? ইয়েস স্যার। প্লিজ আপনারা পিছিয়ে যান, প্লিজ আমাদের কাজ করতে দিন, প্লিজ আমাদেরকে সাহায্য করুন, আপনারা পিছিয়ে যান, এখানে ভিড় করবেন না, প্লিজ পিছিয়ে যান। কিছু জানতে পেরেছেন কিভাবে লোকটা মরল? আরে আপনাকে আরে না ভাই, বলছি। জানলে তো আমি এসিপি হয়ে যেতাম, বুঝছো? যাও, সরো সরো। কাল রাতে যখন ওকে বাইনোকুলার দিয়ে দেখছিলে তখন এ কি নড়াচড়া করছিল? না স্যার। নাতাশা ম্যাডাম, কাল রাতে আপনি কোথায় ছিলেন? কাল রাতে তো আমি অনেক দেরি করে বাড়ি ফিরেছিলাম। কাল শুট অনেক দেরি করে শেষ না হয়েছে। না, আমি বলতে চাইছিলাম যে যখন এই লোকটা গ্রিলে আসে আপনি কোথায় ছিলেন? আপনি কি বলতে চাইছেন? আপনার কি মনে হচ্ছে এই লোকটাকে আমি মেরে আমার গ্রিলেই ঝুলিয়ে দিয়েছি? একটা লাশ আপনার জানলার গ্রিলে ঝুলে আছে, জিজ্ঞাসা তো করতেই হবে না যে এটা এখানে এলো কিভাবে। হ্যাঁ, আর যদি একে দেখে আমি মরে যেতাম, তাহলে আপনি এই প্রশ্নটা কাকে করতেন? আচ্ছা আপনি বলুন, কাকে জিজ্ঞেস করব? আপনার প্রতিবেশীকে? তাহলে ওকে গিয়ে জিজ্ঞেস করুন না। তাছাড়া ও প্রায় সারা রাতই জেগে থাকে। ওই তো আমাদেরকে বললো যে হয়তো আপনিও রাতে জেগেছিলেন যখন এই লোকটা এখানে এসেছিল। ও এটা বলেছে? আগে হ্যাঁ। আমার মনে হয় ও সারা রাত আমার উপর নজর রাখে, আর এই চোরটাকে ও আবার পাঠিয়ে নিত। জানি না আমরা, তবে খোঁজ আমরা নিয়েই নেব। যাই হোক, একে আপনি মারেননি তাহলে?
এর কোনো পরিচয় পাওয়া গেল? না স্যার, এখনো তো জানতে পারিনি, কিন্তু বুঝতে পারছি না উপরে গিয়ে আটকালো কি করে। নিচে নামানোর পরে দেখবো। ফায়ার ব্রিগেডকে ডেকেছো? হ্যাঁ স্যার, আসছে ওরা। কি ব্যাপার স্যার, ডিসিপি স্যারের ফোন ছিল? কনফিডেন্সিয়াল। স্যার, ফায়ার ব্রিগেডের লোকদের বলো যে বডিটা যেন সাবধানে নামায়, যেন স্যার। কোনোভাবে কোনো প্রমাণ না মুছে যায়। শোনো, বডিটা একটু সাবধানে নামাবে, বডি যেন ড্যামেজ না হয়। ওকে স্যার, ডোন্ট ওয়ারি। বোধহয় কেউ গুলি করেছে ও ওখানে পৌঁছানোর পরে। তাহলে তোর ওখান থেকে পড়ে যাওয়া উচিত ছিল, ওখানে আটকালো কি করে? আর যদি চুরি করতে গিয়ে থাকে তাহলে তো পাইপ দিয়ে ওঠা উচিত ছিল, এইভাবে কি করে? ওয়াচম্যান কোথায়? হ্যাঁ স্যার। এদিকে এসো। ডিউটিতে তুমি ছিলে? হ্যাঁ স্যার, সারা রাত্রি ডিউটিতে আমিই ছিলাম, কিন্তু এই লোকটাকে ভেতরে আসতে দেখিনি স্যার। তুমি একে ভেতরে আসতে দেখোনি? না স্যার, সারা রাত্রি আমি গেটেই ছিলাম। তাহলে কি আকাশ থেকে পড়লো? আপনারা ওখানেই থাকুন, এগোবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এর শরীরে কোনো আঘাত নেই, কোনো রক্তের দাগও তো নেই, কিন্তু এ মারা গেল কি করে? স্যার, একটা 100 টাকার নোট পেলাম স্যার। স্যার, একটা কাগজের টুকরো পেলাম স্যার, কিছু কোডে লেখা আছে YY43 স্যার। YY43 এটা কি? আর কিছু আছে? না স্যার। বড় অদ্ভুত চোর তো, কোনো প্রস্তুতি না নিয়ে, কোনো যন্ত্রপাতি না নিয়ে চুরি করতে চলে এলো। আমার মনে হচ্ছে বিল্ডিং এ কারোর সঙ্গে ওর ঝগড়া ছিল, আর কেউ উপর থেকে ফেলে দিয়েছে। পড়তে পড়তে গ্রিলে আটকে গেছিল আর ওখানেই ফেসে যায়। হ্যাঁ, কিন্তু অভিজিৎ এই গ্রিলে ঝুলতে ঝুলতে মারা গেল কি করে? স্যার, এটাও তো হতে পারে যে কেউ ওকে খুন করে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে, আর ওপর থেকে পড়ার সময় গ্রিলটাকে ধরে ফেলেছিল। ফেডরিক্স, ইয়েস স্যার। দড়ি নাও আর ওপরে যাও ছাদে। দড়ি? হ্যাঁ। দড়ি কেন স্যার? তোমাকে ঝোলানোর জন্য। যাও তাড়াতাড়ি। বিবেক, বিউরেতে কিন্তু তুই আমাকে ফাঁসিয়ে ভালো করলি না। স্যার, আমি তো আপনাকে শুধু সাহায্য করার চেষ্টা করছিলাম স্যার। এসিপি স্যারের এটাও জানা উচিত যে আমাদের টিমে গায়কও রয়েছে তোকে না আমি পরে দেখাবো কেমন গাইতে পারি আমি। তুই এখন আমাকে চিনতে পারিসনি, বুঝেছিস? ইয়েস স্যার। হ্যালো স্যার। স্যার, এখানে ঝগড়ার তো কোনো চিহ্ন দেখছি না, বুঝতে পারছি না লোকটা নিচে পড়লো কি করে। বিবেককে বলো ওর নিজের কোমরে দড়ি বাঁধতে আর ওখান থেকে নিচে নামতে। ইয়েস স্যার। বিবেক, এবার তোর পালা, বুঝলি? নিচে নাম। আমার কোনো ব্যাপার না স্যার। এবার বিবেককে বলো ও যেন এক ঝটকায় নিচে আসে আর গ্রিলটাকে ধরবার চেষ্টা করতে, যেভাবে ডেড বডিটা আটকে ছিল। বিবেক, এবার গ্রিলটাকে ঠিক ওইভাবেই ধর যেভাবে ডেড বডিটা ফেসেছিল, বুঝেছিস? সাবধানে সাবধানে বিবেক। ওই লোকটার হাত গ্রিলের ভিতরে আটকে ছিল, পড়তে পড়তে গ্রিলের ভিতরে হাত ঢোকানোর সুযোগ পেল কি করে? সেটা তো ঠিক অভিজিৎ, কিন্তু দেখে তো মনে হচ্ছে ওই লোকটা ওপর দিক থেকেই নিচে পড়ছিল। ওই দেখো, বিবেক ওখানেই এসেছে। হ্যাঁ। ফেডরিক্স, হ্যাঁ, বিবেককে বলো ওকে এবার ওপরে উঠে আসতে। চলে সাবধানে সাবধানে।
স্যার ওই লোকটা গ্রিল দিয়ে উঠছিল না নামছিল সেটা বোঝার আরো একটা উপায় আছে স্যার। সেটা কি? স্যার এখানে জানলার বাইরে থেকে গ্রিল লাগানো, আর ওই লোকটাকে এখানকার কেউ চেনে না। যদি ওই লোকটা ওপর থেকেই এসে থাকে তো ছাদ থেকেই নেমেছে। তার মানে স্যার ছাদের দরজায় কোনো চিহ্ন নিশ্চয়ই আছে। ফ্রেডরিক্স, এক কাজ করো, শোনো, ছাদের দরজাটা চেক করো, দেখো দরজাটায় যে তালা লাগানো আছে ওটা কেউ জোর করে ভাঙার চেষ্টা করেছে কিনা। ইয়েস স্যার। ইয়েস স্যার। বিবেক, আমাদের দরজা চেক করতে হবে, চল। স্যার সবকিছু ঠিক আছে স্যার। স্যার, আমরা সব চেক করেছি, সবকিছু ঠিক আছে, আর কেউ তালা ভাঙার চেষ্টা করেনি, দরজা একদম ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, দরজাটাও ঠিক আছে আর তালাটাও ঠিক আছে, তাহলে ওই লোকটা ছাদের উপরে গেল কি করে? এই লোকটা গ্রিলে উঠে মারা গেল কি করে? হ্যাঁ, মাঝখানে গিয়ে কি করে মরে গেল সেটা ভাবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। একে খুন করা হয়েছে সালুকে, কেউ ওকে ওপর থেকে ফেলে দিয়েছে খুন করে। স্যার মনে হয় এ আত্মহত্যা করেছে। আত্মহত্যা? ওখানে ওই গ্রিলে ঝুলে? হ্যাঁ স্যার। আর কোনো জায়গা পায়নি ও? আরে গ্রিলে উঠে কেউ কেন আত্মহত্যা করবে? আমার তো সেরকমটাই মনে হলো। সালুকে এ কি বলছে? এ একদম ঠিক কথা বলছে বস। গ্রিলে ঝুলে? হ্যাঁ, হতেও পারে স্যার। এর শরীরের না তো কোনো ছুরি না কোনো গুলির চিহ্ন আছে, আর গলা টেপারও চিহ্ন নেই। এ তো ব্যাপারটা এরকম দাঁড়ালো যেন কোনো মজনু নিজের গার্লফ্রেন্ডের বাড়ির সামনে গিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছে। প্লিজ ফ্রেডরিক্স, প্লিজ। বস, হতে পারে ফ্রেডি একদম ঠিক কথা বলছে। হ্যাঁ, আমি এর শরীর থেকে বিষ পেয়েছি। বিষ? হ্যাঁ, এ বিষ খেয়েছে। চলো অভিজিৎ, এখান থেকে তাড়াতাড়ি চলো, মনে হচ্ছে এখানে কোনো কমেডি প্রোগ্রাম হচ্ছে। গ্রিলে উঠে কেউ কি করে বিষ খাবে? এবারে ও গ্রিলের ওপর গিয়ে বিষ খেয়েছে না আগে বিষ খেয়েছে সেটা আমি জানি না, কিন্তু বিষ নিশ্চয়ই খেয়েছে। অথবা এটাও হতে পারে যতক্ষণে বেয়ে বেয়ে ও ওখানে পৌঁছেছে তখন ঘরের মধ্যে থেকে কেউ ওকে চামচি করে বিষ খাইয়ে দিয়েছে। হায় ভগবান, এখানে কোনো দেওয়াল আছে যেখানে আমি মাথাটা ঢুকতে পারি? ফ্রেডরিক্স, আজকে সারা দিনে যদি তোমার ওই মুখ থেকে একটাও জ্ঞানের কথা বেরিয়েছে না, তাহলে আমি গিয়ে আত্মহত্যা করবো। না না স্যার, চুপ। বস, ওই বিষটা হ্যাঁ দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি। কুল ডাউন এসিপি সাহেব। ওই যে আমরা এর শরীরে ছড়ে যাওয়ার চিহ্ন পেয়েছি, এইটা আরো থাইতে যে ছড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে, এটা কিন্তু কোনো সুচালো জিনিসের, কিন্তু এই লোকটা মারা গেছে বিষ খেয়ে। তাহলে এবার আমাদের এটা জানতে হবে যে এই লোকটা বিষ খেলো কেন। স্যার একটা কাজ করা যাক, আমরা ওখানে আবার ফিরে যাই আর গিয়ে দেখি যে গোটা ব্যাপারটা কি। হাতে আর থাইতে ক্ষত চিহ্ন আছে, মানে তার মানে তো এটাও হতে পারে যে বোধহয় কেউ ওকে আঘাত করেছে। কিন্তু দয়া, আঘাতগুলো গভীর নয়, শুধু ছড়ে গেছে। ওই দেখো, আমার মনে হচ্ছে ওই ফেন্সটা টপকে এইদিকে এসেছে, তখনই ওর লেগেছে ওই আঘাতটা। যাই হোক, এটুকু তো জানা গেল যে ওই লোকটা ফেন্স টপকে এসেছিল। আর যদিও এদিক থেকে এসে থাকে তার মানে ও একটা চোরই। তবুও ওই লোকটা ওপরে গিয়ে কি করে মরলো? গ্রিলে ঝুলে? যদি চুরিই করতে আসবে তো কারোর ঘরে গিয়ে ঢুকবে, ওপরে গ্রিলে কেন চড়তে যাবে? আমার মনে হচ্ছে দয়া কিছু না হলেও ও ছাদ থেকেই পড়েছে আর ওখানে গিয়ে গ্রিলে আটকে গেছে। আমরা তো সবকিছু করে দেখে নিয়েছি স্যার। এটাও আমরা দেখেছি যে ও ছাদ থেকে নিচে পড়ার সময় এইভাবে গ্রিল ধরে ঝুলে পড়তে পারে না। তাহলে ও গ্রিলে পৌঁছালো কি করে? হ্যাঁ, যদি নিচ থেকে গিয়ে থাকতো তাহলে মরলো কি করে? ওর নিশ্চয়ই কোনো না কোনো আঘাত লেগেছে, সেজন্যই মরেছে ও। কিন্তু স্যার ওই বিষটা যে আমরা পেলাম সেটা... বিষের কথা ছাড়ো, উপরে গিয়ে ছাদে দেখো, ওখানেই আমরা কিছু না কিছু পাবো। স্যার, আমরা ছাদের দরজার তালা চেক করেছিলাম, তালা কিন্তু কেউ ভাঙেনি। ফ্রেডরিক্স, আমরা উপরে গিয়ে দেখি, কিছু না কিছু নিশ্চয়ই পাবো। স্যার, মাঝে মধ্যে আমাদেরও বিশ্বাস করে দেখুন স্যার, আমরাও তো ডিটেকটিভ, কোনো অপদার্থ তো নই। হ্যাঁ আমি জানি যে তুমি কত বড় ডিটেকটিভ। আচ্ছা স্যার, যখন তালাটা ভাঙাই হয়নি তাহলে সে ছাদে গেল কি করে? ফ্রেডি, ঠিক আছে স্যার, যদি সে কোনো মতে বেয়ে ছাদে উঠেও থাকে তাহলে ও উপর থেকে নিচে পড়বে কেন? স্যার, কেউ হয়তো ওকে ওপর থেকে ফেলে দিয়েছে বিষ খাওয়ানোর পরে। ওটা তো দেখে নিয়েছিস না তুই? আরে স্যার, সেটা তো হতেই পারে না। যদি ও ছাদে গেছে আর যদি কেউ ওকে ধাক্কা না দিয়ে থাকে তাহলে ও গ্রিলে আটকালো কি করে স্যার? আমি বলছি ও ছাদে গেছিল, চলো গিয়ে দেখি।
তা এখন তুমি লাস্ট ছেড়ে দিয়ে জুতো আর পার্সের এক্সরে করছো? স্যার আমি তো এমনি ভেবেছিলাম যে জুতোর এক্সট্রা নিলে কেমন হয়। এক্সরে জুতোর? হ্যাঁ স্যার, আর তাছাড়া ওই জুতোর এক্সট্রা নিতে নিতে আমি ভাবলাম যে এই ওয়ালেটটাকেই বা কেন ছাড়বো। কি তুমি এই ওয়ালেটেরও এক্সরে নিয়েছো? হ্যাঁ স্যার। এনিওয়ে, কই দাও ওই এক্সরে প্লেটটা দেখি। এই দেখুন। আরে এতে তো, হ্যাঁ স্যার। আরে তুমি তো কামাল করে দিয়েছো। আরে তোমার মাথায় এই আইডিয়াটা এলো কি করে? আসলে স্যার আপনার সাথে কাজ করতে করতে এটুকু তো শিখেই যাব না। তুমি জানো না যে ডক্টর সারিকা, এসিপি যদি এইসব জিনিসগুলো দেখে তো ওর চোখ একদম ছানাবড়া হয়ে যাবে। আর স্যার আপনি আশ্চর্য হননি? আমার হ্যাঁ, আমার কি হবে, আমি তো এসব প্রায় দেখি। ওয়াচম্যান স্যার। তুমি ছাদের দরজা ওপাশ থেকে বন্ধ করে দাও আর ওখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ স্যার। দেখো ফ্রেডরিক্স, ওই লোকটা এখানে কি করে এলো, কে ওকে ধাক্কা দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু ওই লোকটা যে এখান থেকেই পড়েছে সেটা আমার মনে হচ্ছে। আচ্ছা, যখন আমি বলেছিলাম যে ঘরের মধ্যে থেকে কেউ ওকে বিষ দিয়েছে, তখন সবাই তো হাসতে লাগলো। ফ্রেডি, এমন যোগ বললে লোকে তো হাসবেই। যদি কারোর ঘরের বাইরে একটা চোর গ্রিলে ঝুলে থাকে আর ওই চোরটাকে যদি কেউ বলে, যারে ভাই আমি তোমায় যা দিচ্ছি চুপচাপ চামচ থেকে খেয়ে ফেলো, তবে কি ওই চোরটা চুপচাপ খেয়ে নেবে? না না না, খাবে না, কিন্তু তবুও। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তবুও কিছু তো থাকা উচিত, কিছু তো থাকবে যার থেকে বোঝা যাবে যে লোকটা এখানে এসেছিল। হ্যাঁ বিবেক, এই দেখুন স্যার। শাবল? ইয়েস স্যার, হয়তো খুনি স্যার এটা। দেখলে দয়া? বস, মনে হচ্ছে এই ওয়াচম্যানও জড়িত আছে। এই ছাদের দরজার তালাটা ওই খুলেছে, তালা ভাঙা হয়নি। না স্যার, আমি কিছু করিনি স্যার। ও, তুমি আমাদের কথা চুরি করে শুনছো, কিন্তু ছাদের দরজার চাবি তোমার কাছেই থাকে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, চাবি তো আমার কাছেই থাকে, কিন্তু আমি দরজা খুলিনি স্যার। দরজা না খুললে ওই লোকটা এখানে এলো কি করে? হ্যাঁ, দরজার উপরে 3-4 জায়গায় শাবলের চিহ্ন আছে। মানে 100% শিওর হওয়া গেল যে ওই লোকটা এখানে এসেছিল। আর এখানে দরজাটা ভাঙারও চেষ্টা করেছে নিচে যাওয়ার জন্য, কিন্তু দরজা ভাঙতে পারেনিও। আমি একবার দেখবো স্যার। চুপ, এইখানে দাঁড়িয়ে থাকো। এত কিছু ঘটে গেল, তুমি টের পেলে না? একটা লোক ওপরে উঠলো, নিচে নামলো, মরে গেল, আর তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, কিছু জানতেই পারিনি স্যার। হ্যাঁ ডক্টর সারিকা। কি জুতো? জুতোতে কি? মাই গড, জুতোতে? স্যার এখানে একটা জিনিস লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে আমরা কিছু দেখতে পেলাম না কেন? সে তো আমি বাই চান্স এক্সরে করেছিলাম ওয়ালেট আর জুতোর, তখন জানতে পেরেছিলাম। দারুণ ব্যাপার, প্রথমবার শুনলাম জুতোর এক্সরে। আজকাল আমাদের ফরেন্সিক ল্যাবে বেশ ভালোই কাজ হচ্ছে। মানতেই হবে ডাক্তার বাবু। আমি না দা, আমি কিছু করিনি। কাজটা সারিকা করেছে, ওর সঙ্গে কথা বলো। এসব তুমি করেছো? হ্যাঁ স্যার। ও এই জন্যই ওর মুখটা ভারী হয়ে রয়েছে। তুমি আম খাও না, গাছ গুনে লাভ কি? তুমি তোমার ইনফরমেশন পেয়ে যাবে। আমার মুখ ভারী আছে নাকি? এনিওয়ে, দাও দেখি। এ দেখো, এই সেই চাবি। YY43? তার মানে হলো যে কাগজের টুকরোটা পেয়েছিলাম ওয়ালেটের ভেতরে, তার মধ্যে যে নাম্বারটা লেখা ছিল সেটা এই নতুন চাবি বানানোর কোড নাম্বার ছিল। বস, এখন ডুপ্লিকেট চাবি বানানোর জন্যও কোম্পানিকে অরিজিনাল চাবির কোড নাম্বার দিতে হয়, তবে চাবি পাওয়া যায়। আর ওই জুতোগুলোতে কি পেয়েছো? জুতোতে কি পাওয়া গেছে? জাস্ট এ মোমেন্ট। এ দেখো, এই লিভারটা দেখতে পাচ্ছ? এটা ঘুরিয়ে দিলেই
এই ক্লজগুলো বেরিয়ে আসছে। ক্লস তো বিল্ডিং এ দেওয়ালে চড়ার বেশ ভালো উপায় বার করেছিল এই চোরটা। বস এ খুব ঘোড়েল চোর মনে হচ্ছে। চুরির উদ্দেশ্যে বিল্ডিং এ ওঠে, তারপর ওখানেই মারা যায়। সেটা তো বুঝলাম, কিন্তু যখন ওই চোরটার কাছে এই চাবিটা ছিল, তাহলে ও বিল্ডিং এর দেওয়াল বেয়ে কেন উপরে উঠছিল? স্যার এই ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। একটা কাজ করো অভিজিৎ, বিল্ডিং এর যে ফ্লোরের মধ্যে এই বডিটাকে আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছিলাম, সেই ফ্লোরের মধ্যে যতগুলো ফ্ল্যাট আছে, সেই সবকটা ফ্ল্যাটের দরজায় এই চাবিটা লাগিয়ে দেখো। আমরাও একথা জেনে খুব অবাক হচ্ছি যে একটা চোর একটা ফ্ল্যাটের চাবি নিয়ে এখানে এসেছিল। কিন্তু এই চাবিটা কার? কোন ফ্ল্যাটের চাবি? সেটা জানার জন্যই তো আমরা এখানে এসেছি। ফ্রেডি, চেক করা শুরু করো। যারই ফ্ল্যাটের হোক না কেন, মনে হচ্ছে যে ওই চোরটা তাকে ভালোভাবে চিনতো বা তার ফ্ল্যাটে ওর আসা যাওয়া ছিল। আপনারা একটু এই ছবিটাকে দেখুন, এটাই সেই চোরটা। আপনাদের মধ্যে কেউ ওকে চিনতে পারছেন কি? আমরা তো একে কখনো দেখেইনি। কিন্তু আপনারা আমাদের ফ্ল্যাটে কেন এসেছেন? এই বিল্ডিং এ তো আরো ফ্ল্যাট আছে। তার কারণ হলো যে ওই চোরটা এই ফ্লোরেই আটকে ছিল। হতেই পারে ও আপনাদের মধ্যে কাউকে চেনে। না স্যার, এই চাবিটা এই দিকের কোনো ফ্ল্যাটের দরজার না। আমি একটু ওদিকের ফ্ল্যাটের দরজাগুলো দেখি। এক্সকিউজ মি। আর এটা কি করে সম্ভব? চোর কি আমাদের বাড়িতে যাওয়া আসা করতো নাকি? তবুও দেখতে তো হবেই। এটাতে তো চাবিটা ঢুকছেই না। না স্যার, এই ফ্ল্যাটটাও না স্যার। এটা শেষ ফ্ল্যাট, এটা ঢুকিয়ে দেখো। না স্যার, এই চাবিটা এই ফ্লোরের কোনো ফ্ল্যাটের নয় স্যার। আমরা বলছি না স্যার, একটা চোরের সঙ্গে কি করে আমাদের বন্ধুত্ব হতে পারে স্যার? চোর একটা চাবি নিয়ে ঘুরছিল, কোনো কারণ ছাড়াও চাবিটা বানাতে যাবে কেন, তাও কোনো বিশেষ একটা ফ্ল্যাটের? নিশ্চয়ই কোথাও থেকে ও অরিজিনাল চাবিটা পেয়েছিল আর তার থেকেই ও ডুপ্লিকেট চাবিটা বানিয়েছে। একটা কাজ করা যাক, উপরের ফ্ল্যাটগুলোকে চেক করা যাক। হতে পারে ও উপরে যাচ্ছিল আর ওখানে যেতে যেতে মারা গেছিল। চলো। স্যার, যে কাজই ফ্রেডি স্যারের হাত দিয়ে হয় সবসময় সেটা স্যার ভালোই হয়। চুপচাপ কাজ করতে দে বিবেক, তুই মাঝখানে একদম ব্যাগড়া দিস না। আর এমনিতে ওই ফ্ল্যাটটা এখন আমরা পাইনি, বুঝেছিস? স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই ফ্লোরে নিশ্চয়ই পেয়ে যাবেন। দেখি তোর মুখ থেকে ভালো কথা বেরোয় কিনা। যদি এখানেও না পাওয়া যায় তাহলে অন্য কিছু ভাবতে হবে। আরে স্যার, আপনি শুধু বিবেককে চুপ করিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। বিবেক, সরি স্যার। না স্যার, ওটা দেখো। আমি বলেছিলাম না স্যার, নিশ্চয়ই পাওয়া যাবে। তুই কি করে জানলি? স্যার, সিক্স সেন্স আপ, আই মিন ডিটেকশন হয়ে গেছে। সরি স্যার। এই ফ্ল্যাটটা কার? এটা শ্বেতা ম্যাডামের ফ্ল্যাট। চলো শ্বেতা ম্যাডামকে জিজ্ঞাসা করে নি, যদি কোনো খবর পাওয়া যায়। ফ্রেডি, বেল বাজাও। কোনো লাভ নেই স্যার, শ্বেতা ম্যাডাম তো ভেতরে নেই। উনি তো কাল সকালেই বেরিয়ে গেছেন। কোথায় গেছেন ঠিক বলতে পারবো না স্যার। এনার ফ্যামিলিতে আর কি কে আছে? একাই থাকেন স্যার। কি করেন সেটা বলতে পারবো না স্যার। অদ্ভুত ব্যাপার, সোসাইটিতে একটা লাশ পাওয়া গেছে আর ইনি নিখোঁজ। কোথাও শহরের বাইরে টেরে চলে যায়নি তো? তাছাড়া টিভিতেও তো বারবার দেখাচ্ছে, জানতে তো পেরেছে নিশ্চয়ই। ঘরে এখন নেই, ভিতরে যাওয়া ঠিক হবে নাকি? আপনারা একবার ভেতরে গিয়ে দেখুন, হয়তো চোরটা ভেতরে ঢুকেছিল। ও যদি ফ্ল্যাটের ভেতরেই থাকতো তাহলে আওয়াজ শুনে বাইরে এলো না কেন? ওর কিছু হয়ে গেলে ও বেরোবে কি করে? চলো দেখা যাক। এক মিনিট, আপনারা বাইরেই দাঁড়ান। ওয়াচম্যান, তুমি ভেতরে এসো। ফ্রেডরিক্স, একটু সুইচগুলো খোঁজো, আলোটা জ্বালাও। ঘরটাকে ভালো করে চেক করো, ওকে?
অভিজিৎ, হ্যাঁ দয়া, এই দেখো টাকার বান্ডিলের ব্যান্ড, এগুলো সব টাকা নিয়ে পালিয়ে গেছে, কিচ্ছু নেই। তার মানে লকার খোলা। মনে হচ্ছে চুরিই হয়েছে। ওই চোরটা এখান থেকে চুরিই করেছিল। তাহলে আমরা ওর কাছ থেকে কিছু পেলাম না কেন? সেটা সকাল সকাল এখান থেকে গেছে। যদি পুরো লকারটা ফাঁকা দেখতো তাহলে চুপচাপ তো বসে থাকতো না, চেঁচামেচি তো করতোই। তাহলে কি এই শ্বেতারই কাজ এটা? সব টাকা নিয়ে পালিয়ে গেছে? তুমি বলছিলে যে শ্বেতা সকাল সকাল এখান থেকে গেছে, তাহলে কাল রাতে তো এখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, হতেও পারে। শ্বেতা বাড়িতেই ছিল যখন চোরটা এসেছিল। শ্বেতা বিল্ডিং থেকে পালিয়েছে আর চোরটা দুনিয়া থেকে। কিন্তু তাহলে এই লকারটা খুললো কে? স্যার আরেকটা ব্যাপার হতে পারে স্যার, হয়তো শ্বেতা এই চোরটাকে ভালো করে চিনতো। কিভাবে? স্যার ওই চোর এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, মানে চোর শ্বেতাকে চিনতো। তাহলে স্যার শ্বেতাও নিশ্চয়ই চোরটাকে চিনতো। অভিজিৎ, এই দেখো ছবিতে পাথরের গায়ে কিছু লেখা আছে। পুরনো যুগের কোনো ভাষা মনে হচ্ছে, কোনো পুরনো মন্দিরের দেওয়ালের ছবি মনে হচ্ছে। কিন্তু এটা শ্বেতা এই লকারের মধ্যে কেন রেখেছিল? ও কি কোনো টিচার হিস্ট্রির? দয়া এখান থেকে লক্ষাধিক টাকা গায়েব, শ্বেতা গায়েব, আর বেঁচে আছে শুধু এই ছবিটা। এটা কোনো এক্সপার্টকে দেখালে কেমন হয়? দেখুন, খুনের সাথে সাথে চুরিও হয়েছে। একটা লোক খুন হয়ে গেল আর আপনি আমার কাছে এলেন, আমি কি করে বলবো যে কে খুন করেছে? দেখুন, খুনের সাথে সাথে চুরি হয়েছে আর একটা লাশও পাওয়া গেছে। যে ফ্ল্যাটের মধ্যে থেকে চুরি হয়েছে সেই ফ্ল্যাটের ওনার মিসিং। তো আপনি ওখানে জানতে না পেরে আমার কাছে চলে এলেন? না, আসলে ব্যাপারটা তা নয়। যেখানে চুরি হয়েছে সেখানে লকার থেকে আমরা এই ছবিটা পেয়েছি। ও, এই ফটোটা আপনারা কোথায় পেলেন? কি ব্যাপার স্যার, আপনি এত অবাক হচ্ছেন কেন? জানেন আপনি এটা কিসের ফটো? এই জন্যই তো আপনার কাছে এসেছি। এটা 400 বছরের পুরনো তিব্বতিয়ান ট্যাবলেটের ফটো। ট্যাবলেট মানে বড় বড় পাথরে ভগবানের জন্য প্রার্থনা লেখা থাকে। 400 বছর পুরনো? হয়তো এটা সেই ফটো যেটা গুরদার মিউজিয়াম থেকে 1 মাস আগে চুরি হয়ে গেছিল। তার মানে হচ্ছে স্যার এই মেয়েটা মানে শ্বেতা ওই মিউজিয়ামের চুরির সঙ্গে জড়িত আছে, সেই জন্য ও নিজের ঘর থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, কিছু জানা গেল যে কে চুরি করেছে? না, জানা যায়নি, তবে পুলিশ অ্যাসিস্ট্যান্ট কিউরেটরকে গ্রেপ্তার করেছিল। ওকে জিজ্ঞাসাবাদ করলেও কিছু জানা যায়নি। এরকমটা মনে করা হচ্ছে যে ওর ভাইপোই নাকি চুরি করেছে। তাহলে এর ভাইপো আবার ও নয় তো, যে গ্রিলে ঝুলে মারা গেছে? আমাদের সন্দেহটা ঠিক নয় তো? এই চোরটা যাকে আমরা ওই গ্রিলে ঝুলন্ত অবস্থায় পেয়েছি হয়তো এই অ্যাসিস্ট্যান্ট কিউরেটরের ভাইপো। এই অ্যাসিস্ট্যান্ট কিউরেটরটাকে ধরতে হবে স্যার। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, ওই ভদ্রলোক তো এই কিউরেটরের ব্যাপারে আমাদের ঠিক করে কিছু বলেইনি। স্যার দেখুন, যখন ওই মিউজিয়ামটা চুরি হয়েছিল তখন প্রেস আর মিডিয়াতে বেশ হইচই পড়ে গেছিল স্যার। এক কাজ করো, ইন্টারনেট থেকে ওই গর্ডন মিউজিয়ামের ব্যাপারে যা যা জানতে পারবে সব বের করো। না স্যার। ফ্রেডরিক্স, কিছু পাওয়া গেল? অভিজিৎ? জাস্ট 1 মিনিট স্যার, প্রসেসে আছে। দা, কিছু পেলে? এখনো কিছু পাইনি স্যার। স্যার, হ্যাঁ স্যার একটা আর্টিকেল পেয়েছি স্যার। গর্ডন মিউজিয়ামে চুরি, চোর পালানোর সময় একটা জুতো ফেলে যায় যার নিচে ক্লস ছিল। ক্লস? স্যার, যে চোরটাকে গ্রিলে পেয়েছিলাম ওর জুতোর নিচেও ক্লস ছিল। তার মানে হলো আমাদের সন্দেহটাই ঠিক অভিজিৎ। বিল্ডিং এর গ্রিলে ঝুলে থাকা চোর আর গর্ডন মিউজিয়ামে যে চুরি করেছিল সেই লোকটা একটাই লোক। স্যার আরো একটা কথা লেখা রয়েছে, গর্ডন মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কিউরেটর চোরের সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা। আর ওনাকে বের করে দেওয়ার পরে ওনার ক্যান্টুফ রোডের বাড়িতে পাথরও ছোড়া হয়েছিল স্যার। ক্যান্টুপ রোডের বাংলো? অভিজিৎ, মনে হয় ওই লোকটা এখনো ওখানেই থাকে, ওই বাংলোতেই, ক্যান্টুপ রোডের বাংলোতে। নিয়ে মিস্টার হেমন্ত, বেল বাজিয়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন?
আমরা মিস্টার হেমন্তের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমি আপনাদের সাথে দেখা করতে চাই না, বুঝতে পেরেছেন? আমরা তো আপনার সঙ্গে কথা বলবোই। হেমন্তবাবু, আমরা সিআইডি থেকে আসছি। মিউজিয়ামে চুরির ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করব। মিউজিয়ামে চুরি? কিন্তু তার এনকোয়ারি তো হয়েই গেছে, তাই না? আর আমি যা জানতাম সবই তো বলে দিয়েছি আপনাদের। শুনেছিলাম আপনাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল। বার করে দেওয়া হয়নি, সাসপেন্ড করা হয়েছে। কেউ ফাঁসিয়েছে আমাকে। একদিন না একদিন প্রমাণ হবেই আমি নির্দোষ, দেখবেন। কিন্তু আপনার উপরেই সন্দেহ কেন করা হলো? কাউকে তো ফাঁসাতে হতোই, আমাকে পেয়েছে, ফাঁসিয়ে দিয়েছে। আপনি কোনো শ্বেতা বলে মেয়েকে চেনেন? সে আবার কে? ওর বাড়িতে একটা চুরি হয়ে গেছে। আবার চুরি? কিন্তু ওর বাড়িতে চুরি হয়েছে তো আমি কি করব? ওর ফ্ল্যাটের বাইরে একটা লাশ পেয়েছি আমরা। লাশ? আগে হ্যাঁ, লাশ, তাও ঝুলন্ত। শুনতে পেলেন? লাশ ঝুলেছিল। হ্যাঁ হ্যাঁ, তো তাতে আমাদের সন্দেহ এটা সেই লোকই যে মিউজিয়ামে চুরি করেছিল। আপনারা কি করে জানলেন? ওর জুতো নিচ থেকে কয়েকটা ক্ল পেয়েছি। সেরকমই জুতো মিউজিয়াম থেকেও পাওয়া গেছিল, আপনার মনে আছে তো? আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে আমাদের সাথে যেতে হবে ওই লাশটাকে শনাক্ত করতে। কিন্তু মিউজিয়ামে যখন চুরি হয়েছিল আমি তো চোরকে দেখিনি। আপনি চলুন তো একবার। আসুন। আরে দেখুন, কিন্তু চলুন। আরে কি করছেন আপনারা? কি হয়েছে? আপনি কি এসিপি প্রদ্যুমান? হ্যাঁ, আমি এসিপি প্রদ্যুমান। দেখুন স্যার, এরা আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এলো। কেন? এরকমটা কেন করেছো? হ্যাঁ, কেন? স্যার, আপনি তো জানেন না আমি কাউকে কখনো এভাবে বিরক্ত করি না। এই দয়া এ মাঝে মধ্যে করে থাকে, কিন্তু স্যার আমি তো করি না কখন। স্যার স্যার, আমার মনে হলো ইনি এই লোকটাকে চেনেন, তাই। দয়া, আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ভদ্রলোককে এইভাবে হ্যারাস করবে না, কিন্তু তোমরা কথাই শোনো না। তোমরা যে কতবার আমার নাক কাটিয়েছো। কি হয়েছে ফেডরিক্স? সরি স্যার, গলায় কিছু একটা আটকে গেছিল। গলায় আটকে গেছে? আর তাও এক্ষুনি? এই ডেড বডিকে কে শনাক্ত করবে? তুমি শনাক্ত করতে পারবে? তাহলে হেমন্ত বাবু, আপনি একটু আসুন তো। স্যার, লাশ মানে কোন লাশের কথা বলছেন আপনি? আরে দেখুন না, এই বেচারি লাশটাকে কে শনাক্ত করবে বলুন তো? আর একে কেউ যদি শনাক্ত না করে তাহলে সৎকার হবে কি করে? কিন্তু লাশের সাথে আমার কি সম্পর্ক? আরে দেখুন না একবার, না হলে পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। কিন্তু স্যার, লাশ স্যার প্লিজ আসুন আসুন, দেখুন দেখুন না ডক্টর। হে মানব, মানব, মানব এই কি মিউজিয়ামে চুরি করেছিল? হ্যাঁ স্যার, আমার ভাইপো স্যার। ও, ওর সঙ্গে আর কে কে যুক্ত ছিল? আরো দুজন ছিল। দুজন ছিল? কারা কারা? আচ্ছা, ওদের নাম কি ছিল? নাম আমি জানি না স্যার। দেখুন, হয়তো ওদের মধ্যে কেউ একজন ওকে মেরেছে। ওরা কারা ছিল? ওদের মধ্যে, হ্যাঁ, ওদের মধ্যে একটা মেয়ে ছিল স্যার। মেয়ে ছিল? হ্যাঁ, একটা মেয়ে ছিল, নিশ্চয়ই ওই মেয়েটাই হবে। ওর নামে একটা ফ্ল্যাট আছে, তাই না? ও তো ওখানেই থাকতো। হ্যাঁ স্যার। ব্যাস, সমস্ত মোবাইল কোম্পানির কাছে খোঁজ নাও, দেখো যে ওই মেয়েটার কাছে কোনো ফোন আছে কিনা। স্যার, যদি মোবাইল নাম্বার পাওয়া যায় তাহলে আমরা ওকে ট্রেস করতে পারবো। এক্স্যাক্টলি। স্যার, শ্বেতা এখনো অবধি ওর মোবাইল ফোন বন্ধ করেনি। একই জায়গাতে? হ্যাঁ স্যার, একই জায়গায়। তার মানে হলো ওই মেয়েটা এক জায়গাতেই লুকিয়ে বসে আছে, আর ও সেখান থেকেই সবার সাথে কথা বলছে। আমাদের জন্য ব্যাপারটা ভালো, যতক্ষণ কথা বলবে ততক্ষণ মোবাইলটা চালু থাকবে। স্যার, মোবাইল ফোন এখনো অবধি অন রয়েছে স্যার, আর সিগন্যালটা এখান থেকে ও, আসছে। তার মানে মেয়েটা এখানেই কোথাও লুকিয়ে বসে আছে। এক্সকিউজ মি। ইয়েস স্যার, মে আই হেল্প ইউ? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা একটা মেয়েকে খুঁজছি যার নাম শ্বেতা। এই হোটেলেই রয়েছে। এই হোটেলে? আজই এসেছে ও। আজ সকালে? হ্যাঁ। আজ সকালে তো একটা কাপল এসেছে। আচ্ছা, কোনো একলা মেয়ে আসেনি এখানে? আসলে আমাদের এখানে একটা মেয়ের জন্য কখনো ঘর দেওয়া হয় না। আচ্ছা, ওই কাপল কারা? ওদের নাম কি? জয়েশ আর মালিনী। মালিনী? রুম নাম্বার? রুম নাম্বার 225 স্যার। 225। কিন্তু স্যার, জয়েশ তো একটু আগে বাইরে গেছে, হয়তো নিজের গাড়িটা দেখতে গেছে। দেখো তো ওদিকে, আমরা 225-এ যাই। শ্বেতা, দরজা খোলো, সিআইডি থেকে এসেছি। ভেতরে আছে কি নেই? ফেডরিক্স, দেখো তো, যাও। আরে, দরজাটা খোলা আছে, সাবধানে। জিনিসপত্র তো এখানেই পড়ে আছে। বাথরুমে দেখা যাক।
শ্বেতা, শ্বেতা, দেখো লুকিয়ে কোনো লাভ নেই। সিআইডি। শ্বেতা, খোলা যাক। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। যাই হোক, শ্বেতা, মাই গড, জয়েশ, জয়েশ, বিবেক, ওদিকটা দেখো। জয়েশ, 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 জয়েশ। বিবেক, না, কোথায় গেল জয়েশ? ইঞ্জিনের শব্দ। স্যার ওই যে স্যার মনে হচ্ছে তো লম্বা রেসের মুডে আছে। কিন্তু আমি কোনো রেসের মুডে নেই। আমার 2 মিনিট দরকার। হ্যাঁ অভিজিৎ, কি শ্বেতা খুন হয়ে গেছে? সেই জন্যই পালিয়ে যাচ্ছে বেটা। আমরা ওর পেছনেই ধাওয়া করে যাচ্ছি। না, ছাড়বো না। ঠিক আছে, খুন করে পালাচ্ছে। যাবি কত দূর? চল বারে বেরো। এই এক্সকিউজ মি, কে আপনারা? এই যে এই দেখুন, আমাকে ছিনতাই করার চেষ্টা করলে আমি পুলিশ ডাকবো কিন্তু। পালাবার বড্ড তাড়া না? হ্যাঁ, পালাবার বড্ড তাড়া। এই আমার মিটিং আছে, আমার কাজ আছে, আমাকে কাজে পৌঁছতে হবে। কাজে যাচ্ছ না? হ্যাঁ, তাড়া আছে হোটেলের আমার। কামরায় কাকে মেরে এসেছো? হোটেল? হোটেলে? হ্যাঁ, হোটেলে। গাড়ি চেক করো, চটপট। এসব হচ্ছেটা কি? আরে এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনারা ঠিক করছেন না কিন্তু। আরে কি করছেন আপনারা? স্যার গাড়ির মধ্যে মিউজিয়াম থেকে চুরি করা কোনো জিনিসই নেই। ডিকি খোলো, চলো। ওখানে কিচ্ছু নেই। ডিকি খোলো, চলো। এটা আবার তাহলে এই হলো আমি জানি না এটা আমার গাড়িতে কে রেখেছে, আমি সত্যি বলছি। স্যার আমি জানি না। শ্বেতাকে কেন মেরেছিস তুই? শ্বেতা? কে শ্বেতা? মানবকে কেন মেরেছিস? কোন মানব? মানব, শ্বেতা আর আমি মিউজিয়ামে চুরি করি। এরপর আমার মনে হয় সব টাকা আমারই পাওয়া উচিত। তারপর আমি একদিন মানবকে বাড়িতে ডাকি আর ওকে বিষ খাইয়ে দিই। চিয়ার্স। আমি বুঝতে পারিনি যে অত তাড়াতাড়ি মরবে না। ও তো বুঝতেই পারিনি যে ও বিষ খেয়ে ফেলেছে। ওই অবস্থাতে ও শ্বেতার বাড়িতে যায় চুরি করার জন্য। বোকা ছিল, মরল তো ওখানে গিয়েই। লোভ আর কি? ও শ্বেতাকে ঠকানোর চেষ্টা করছিল। ও ডাক্তারের কাছে গেলে হয়তো ও বেঁচেও যেত। কিন্তু তুমি শ্বেতাকে মেরে ফেললে কেন? আমি কিন্তু শ্বেতাকে মারতে চাইনি, স্যার। কিন্তু মানব মারা যাবার পর ও নার্ভাস হয়ে গেছিল। আমাকে হুমকি দিচ্ছিল যে
আমি সবকিছু গিয়ে সিআইডিকে বলে দেবো, তখন আমি আর কি করতাম? ওকেও মেরে দিয়েছি আমি। এবার জেলে গিয়ে চুরি কি করে করবে? হ্যাঁ, ওখানে তো কোনো মিউজিয়াম নেই। এবার সারা জীবন ধরে মালা জপো, বুঝলে? মালা।